অভাবনীয় বললেও এতটুকু বাড়িয়ে বলা হয় না। গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতন উড়ে গিয়েছে ঘাসফুল। 200-র বেশি আসনে 203টি আসনে তারা এগিয়ে রয়েছে এবং সরকার গঠন করা জাস্ট একটা আনুষ্ঠানিকতার অবকাশ মাত্র। 203টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং 83টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। বাম জোট এগিয়ে রয়েছে 2টি আসনে, কংগ্রেস 2টি এবং অন্যান্যরা 2টি আসনে এগিয়ে রয়েছে। এখন যেটা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে যে পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির কে হতে চলেছেন, কিন্তু এরই মধ্যে এবার ভবানীপুর থেকে একটা খবর আসছে যে আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেল ভবানীপুরে কাউন্টিং সেটা বন্ধ রয়েছে। আমাদের অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে এই নিয়ে আসবো। তার আগে ভবানীপুরের খবর আপনাদের বলবো যে 13 রাউন্ডের গণনা হয়েছে। গণনা হওয়ার পর আধ ঘন্টার ওপর হয়ে গেল, সেখানে কাউন্টিং বন্ধ রয়েছে। আপনারা জানেন যে সাখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুরের গণনা চলছে। সব থেকে হেভিওয়েট কেন্দ্র, প্রতিদ্বন্দ্বিতা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। আমি আরো বিস্তারিত জানবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, কি কারণে বন্ধ, কি জানতে পারছো? দেখো, জানিয়ে রাখি, আধ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ভবানীপুর কেন্দ্রে গণনা বন্ধ রয়েছে। দেখো, কিছুক্ষণ আগে কিন্তু এই খবরটা বলেছিল এবং তারপর দেখা যাচ্ছে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই যে কোনো গণনা শুরু হয়েছে কিনা। এবং কমিশনের যারা কর্তারা রয়েছেন তারা যোগাযোগ করার চেষ্টা করছেন, যেহেতু সেখানে কারোর কাছে ফোন নেই তাই লেটেস্ট আপডেট কি সেটা জানা যাচ্ছে না। সব থেকে বড় কথা, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত গার্লস স্কুলে যখন পৌঁছে যান, সেক্ষেত্রে দেখা যায় তার পরবর্তীতে কিন্তু শুভেন্দু অধিকারীও সেখানে যান এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে দুই হেভিওয়েট প্রার্থীর কাছে যখন মোবাইল ফোন ছিল সেটা নিয়ে কিন্তু খবর আসে একদম কমিশনে, তখন দুজনের কাছ থেকে কিন্তু সেই ফোন বাজেয়াপ্ত করার কথা বলা হয়। এখন জানা যাচ্ছে যে কাউন্টিং বন্ধ রয়েছে। দেখো, একবার ওয়েবসাইটের দিকে নজর রাখো। দেখো, 13 রাউন্ডে এসে কিন্তু সেখানে থমকে গেছে। 20 রাউন্ডের মধ্যে 13 রাউন্ড হয়েছে এবং দেখা যাচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 46,726টি ভোট পেয়েছেন, 5,349টি ভোটে এগিয়ে রয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী 41,377টি ভোট পেয়েছেন এবং 5,349 ভোটে পিছিয়ে রয়েছেন। এই 13 রাউন্ডের পরে দেখা যাচ্ছে একেবারে স্থগিত, ওয়েবসাইটে কোনো আপডেট আসছে না এবং জানা যাচ্ছে যে একেবারে ভবানীপুরে কাউন্টিং স্থগিত রয়েছে, একেবারে স্থগিত রয়েছে এবং আবার কখন সেটা রিজিউমড হবে সেদিকে আমাদের নজর থাকবে। এই সাখাওয়াতের সামনে থেকে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধিও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কিন্তু আমি শুরুতে কৃষ্ণেন্দুর কাছে জানবো, 13 রাউন্ড পর্যন্ত আপডেটটা পাওয়া গেছিল এবং তারপর রুমা যেমনটা জানাচ্ছে কৃষ্ণেন্দু, একেবারে স্থগিত রয়েছে এই মুহূর্তে কাউন্টিং। কি খবর পাচ্ছ? দেখো, গোটা রাজ্যে গেরুয়া ঝড় হলেও এই ভবানীপুর বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে টান টান উত্তেজনা ছিল। কখনো শুভেন্দু অধিকারী এগোচ্ছিলেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছিলেন এবং 13তম যে কাউন্টিং রাউন্ডের গণনা, সেই গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায় 5,349 ভোটে এগিয়েছিলেন। কিন্তু তারপর আচমকাই এই গণনা বন্ধ হয়ে যায়। আমরা যেখানে আছি তুমি দেখতে পাচ্ছ রাস্তার রং এইভাবে গেরুয়া হয়ে গেছে, সাধারণ মানুষ এইভাবে রাস্তায় নেমে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ঢোকেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভেতরে আছেন, অর্থাৎ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে তৃণমূল প্রার্থী তারা কিন্তু ভেতরে আছেন। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢোকেন তখন চোর চোর স্লোগান শুনতে হয় তাকে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে আছেন, শুভেন্দু অধিকারীও ভেতরে আছেন, কিন্তু এখনো পর্যন্ত 45 মিনিট হতে চললো, এখনো পর্যন্ত কোনো গণনা শুরু হয়নি। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হচ্ছে ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সেইটুকু দেখতে পাচ্ছে সেই ছবি। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছেন এবং জয় শ্রীরামের স্লোগানের মধ্যে এখানে কিন্তু তারা উদযাপন করছেন। এই উদযাপন করলেও ভবানীপুরে কে জিতছেন তা এখনো স্পষ্ট নয়। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবি। একেবারে চারিদিকে একেবারে গেরুয়া আবিরে রাঙিয়ে দেওয়া হয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। তারা কার্যত এই বিষয়ে প্রত্যয়ী এই বিধানসভা কেন্দ্র থেকেও শুভেন্দু অধিকারী জয় ছিনিয়ে আনবেন। সরাসরি আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে যাব। দেখো সুব্রজিৎ, শুরুতেই তোমায় বলে রাখি যে সার্বিকভাবে বিজেপি কর্মীদের, ভবানীপুরের বিজেপি কর্মী, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেই যে ভবানীপুরের গণনা কেন্দ্র, ভবানীপুরের স্ট্রং রুম, এই যে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে 200 মিটার দূরত্বে বিজেপির যে ক্যাম্প, প্রীতম চক্রবর্তীকে একটু দেখাবো, বিজেপির ক্যাম্প অফিস এটা করা হয়েছিল এবং অস্থায়ী ক্যাম্প।
আর সারা এই যে রাস্তা জুড়ে আজ সকাল থেকে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং সার্বিকভাবে রাজ্যে তারা যে 200 আসনের কাছাকাছি তারা যখন লিড নিয়েছে সেই সময় কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে তাদের উচ্ছ্বাস, তাদের শরীরী ভাষা একেবারে বদলে গিয়েছে এবং তারা বারংবার দাবি করছেন যে এই ভবানীপুরেও তারা আজকে জয় ছিনিয়ে নিয়ে বাড়ি যাবেন। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 13 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে। এরপর বেশ কিছুক্ষণ গণনা স্থগিত, কারণ রিকাউন্টিং এর একটা দাবি প্রার্থীদের তরফ থেকে উঠে আসছে এবং প্রার্থীদের তালিকায় ভিতরে যে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, একজন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী, এই দুই প্রার্থী যখন ভিতরে রয়েছেন এবং সেই হেভিওয়েটরা ভেতরে উপস্থিত রয়েছেন। প্রথমে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী নিজাম প্যালেস থেকে দুবার বেরিয়ে তিনি এখানেই এই গণনা কেন্দ্রে দুবার এসেছেন। এর মধ্যে এখন তাকে দেখা গেল 2:25 নাগাদ তিনি ভিতরে গিয়েছেন। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী ভিতরে আছেন। শুভেন্দু অধিকারী আসার কিছুক্ষণ পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে ভিতরে ঢোকেন। যে ছবি দেখা যাচ্ছে, বিজেপি কর্মী সমর্থকরা তারা আবির নিয়ে, পদ্ম পতাকা নিয়ে তারা কখনো উদযাপন করছেন, কখনো অপেক্ষা করছেন। একেবারে তারা উদযাপন করছেন এবং অপেক্ষা করছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রেজাল্ট আউটের বিষয়ে। এই বিষয়েও তারা প্রত্যয়ী যে এখান থেকেও শুভেন্দু অধিকারী জয় ছিনিয়ে আনবেন। আমি অনির্বাণের কাছে যাওয়ার আগে একবার সরাসরি দিল্লিতে বিজেপির যে সদর দপ্তর সেখানকার ছবি আপনাদের সামনে রাখবো। এটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে যে ছবি, সেখানকার দেখতে পাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন এবং এই বঙ্গ বিজয় নিয়ে কি বলবেন আজকে প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে সেদিকে নজর রয়েছে। 5টা রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে, কিন্তু সব থেকে বেশি গুরুত্ব নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ পাচ্ছে। বিজেপি সরকার 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার, পায়রা মালি গরু মানুষ সবই হচ্ছে বাজার, হাটের তলায় লুকিয়ে রাখা আলো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে এই বিপুল জয়ের পর পোস্ট করেছেন অমিত শাহ, যেখানে তিনি লিখছেন ভয়, তোষণ, অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে জোরালো জবাব। বিপুল জয়ের পর পোস্টে লিখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা তৃণমূলের প্রতি ভয় আর মোদী সরকারের প্রতি ভরসার জয়। অসংখ্য কর্মীর ত্যাগের ফলে শূন্য থেকে সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি। অনুপ্রবেশকারীদের রক্ষাকারীদের উচিত শিক্ষা দিয়েছেন বাংলার মানুষ। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ভরসা, অবশ্যই তা পূরণ করবে বিজেপি। বাংলার হারানো গৌরবকে ফিরিয়ে সোনার বাংলা স্বপ্ন পূরণ করবে বিজেপি। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের পর বঙ্গবাসীর উদ্দেশ্যে পোস্টে লিখছেন অমিত শাহ। আর এরই মধ্যে তৈরি হয়েছে ফাইল লোপাটের আশঙ্কা এবং সেই আশঙ্কায় কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব, যেখানে বলা হয়েছে অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে, যেন কেউ কোনো ফাইল পোড়াতে না পারে, কেউ সরকারি ফাইলের কপি যাতে করতে না পারে। কড়া নির্দেশ দিয়েছেন সমস্ত সরকারি অফিস নিয়ে মুখ্য সচিব। এই হচ্ছে সেই নির্দেশিকা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন। ঠিক কোন আশঙ্কার জায়গা থেকে এই নির্দেশ, এটাও দর্শকদের জানাও অনির্বাণ, কি রয়েছে এই নির্দেশিকায়? শুভজিৎ, একদমই তুমি দেখতেই পেয়েছো যে এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্য জুড়ে কার্যত গেরুয়া ঝড়, এবং সেই গেরুয়া ঝড়ের পরিপ্রেক্ষিতে যেটা রাজ্য প্রশাসন মনে করছে যে অনেক সময় দেখা যায় যে রাজ্যের বিভিন্ন দপ্তরে একাধিক দুর্নীতি হয়ে থাকতে পারে বিগত সরকারের আমলে। স্বাভাবিকভাবে সেই দুর্নীতির কাগজ বা ফাইল সেগুলো যাতে লোপাট করা না হয় বা সেগুলো পুড়িয়ে ফেলা যাতে না হয়, সেটা সুনিশ্চিত করতেই কিন্তু মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালের তরফ থেকে কিন্তু এই যে নোটিফিকেশন সেই জারি করা হয়েছে, সেই নোটিফিকেশন জারি করা হয়েছে মূলত বিভাগীয় প্রধান এবং বিভাগীয় সচিবদের উদ্দেশ্যে। এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে শুধুমাত্র যে এই তথ্য বা ফাইল সেগুলো বাইরে নিয়ে তো যাওয়া যাবেই না, একই সঙ্গে সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত বা
পুড়িয়ে ফেলা না হয় সেটাও সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের সেখানে বলা হচ্ছে নোটিফিকেশনে যে কোনো স্ক্যান কপিও যাতে না করা হয়, অর্থাৎ অনেক সময় হতে পারে যে তথ্য লোপাট না করার পরিবর্তে স্ক্যান করে নিয়ে চলে গেল পেনড্রাইভে কেউ। ফলত সেই জায়গায় দেখতে গেলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, নবান্ন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে কিউআরটি টিম, সেই কিউআরটি টিম মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম নবান্ন কিন্তু কার্যত ঘিরে ফেলেছে সিআরপিএফ। সেখানে যেমন নিরাপত্তার বিষয় রয়েছে, তার পাশাপাশি কেউ কোনো কর্মী বা কোনো আধিকারিক যাতে ফাইল লোপাট না করতে পারে সেইটা কিন্তু সুনিশ্চিত করতে চাইছে রাজ্য প্রশাসন, এবং সে কারণেই কিন্তু এই জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো দপ্তরের কোনো ফাইল যদি লোপাট করা বা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা হয় তাহলে কিন্তু সেই বিভাগীয় প্রধান বা বিভাগীয় সচিবকে তার দায়ভার নিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটিও কিন্তু সেট করে দেওয়া হয়েছে নোটিফিকেশনে। স্বাভাবিকভাবে তুমি বুঝতেই পারছো যে বিগত সরকার, যে সরকার চলে যাচ্ছে তৃণমূল সরকারের, সেই সরকারের সমস্ত কিছুর উপরে কিন্তু নজরদারি আজ থেকেই কার্যত শুরু হয়ে গেল, এবং সেই নজরদারির আওতায় থাকবে সমস্ত ফাইল, খুঁটিনাটি কোথায় কি ধরনের দুর্নীতি হচ্ছে সেইগুলো কিন্তু মনিটরিং করবার জন্য কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে একেবারে মানে সমস্ত সরকারি অফিস, নবান্ন থেকে শুরু করে সমস্ত সরকারি অফিস কড়া নজরদারিতে রয়েছে। একটা ফাইল যেন লোপাট না হয়, কোনো ফটোকপি যেন না হয়, কোনো ফাইল যেন পোড়ানো না হয়, কড়া নির্দেশিকা মুখ্য সচিবের তরফে জারি করা হয়েছে। আমি একবার সরাসরি ওয়ার রুমে চলে যাব, বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। এইটা নিঃসন্দেহে বিশ্বনাথ আপনি মানবেন যে নজিরবিহীন একাধিক জেলা দেখা যাচ্ছে যেখানে তৃণমূল কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আরো কি কি আপডেট আপনার স্টাডি থেকে এখনো পর্যন্ত আসছে? দেখো, আমি তোমাকে বেশ কয়েকটা আপডেট এবার দিতে চাইছি। গত বিধানসভা নির্বাচনে যে ৭৭টি আসন বিজেপি পেয়েছিল, সেই প্রত্যেকটা আসনই বিজেপি ধরে রাখতে পেরেছে। 2021 সালের জয়ী ৭৭টি আসনই বিজেপি এই নির্বাচনে জয়ী হয়েছে, অর্থাৎ তার রিটেনশন 100%। দ্বিতীয় যে বিষয়টি তোমার সামনে রাখবো সেটা হলো বিজেপির এই বিপুল সাফল্য সমাজের সব বর্গ, আমি ভালো করে বোঝার চেষ্টা করেছি, সব বর্গের মানুষের সমর্থন ছাড়া এই বিপুল সাফল্য সম্ভব নয়। তফসিলি জাতির 68টা বিধানসভা কেন্দ্র আছে, বিজেপি তার মধ্যে 50টা আসন পেয়েছে, 18টা আসন পেয়েছে হলো তৃণমূল কংগ্রেস। রাজবংশী কমিউনিটি দীর্ঘদিন ধরে বিজেপির ভোট ব্যাংক, এই রাজবংশী কমিউনিটি 30টা আসনে 30টাই বিজেপি পেয়েছে, অর্থাৎ পুরো রাজবংশী কমিউনিটির একটা পূর্ণ সমর্থন বিজেপির পক্ষে গেছে, যার জন্য 30টা আসনের মধ্যে উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটির 30টা আসনই কিন্তু এই বিজেপি পেয়েছে। শহর, যে শহরে বিজেপি অনেকটা সময় লাগলো ঢুকতে, দেশের অন্য প্রান্তের শহর আগে জয়ী হয় বিজেপি, তারপরে গ্রাম জয়ী হয়, আমাদের ক্ষেত্রে গ্রামগুলো আগে জয়ী হচ্ছিল। শহর কিন্তু এই নির্বাচনে বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, মধ্যবিত্ত উচ্চবিত্ত। 39টা শহর এমন আছে, ছোট শহরগুলোতে তো ঝড়, বিজেপির ঝড়, কিন্তু বড় শহর যেগুলো, সেরকম 39টা শহর আছে যেখানে কোনো গ্রামাঞ্চল নেই, অর্থাৎ কোনো তোমার পঞ্চায়েত নেই। সেরকম 39টা শহরের মধ্যে বিজেপি 28টা শহরে জয়ী হয়েছে। 39টা শহর, বড় শহরের মধ্যে 28টা শহরে বিজেপি জয়ী হয়েছে। তোমাকে তফসিলি উপজাতি অর্থাৎ ট্রাইবাল সিটগুলোর কথা যদি বলি, তাহলে উত্তর এবং দক্ষিণ মিলে 16টা ট্রাইবাল সিট আছে, সবগুলো ট্রাইবাল সিট, অর্থাৎ 16তে 16 শূন্যতে জয়ী হয়েছে বিজেপি। একেবারে কার্যত তৃণমূল শূন্য একাধিক জায়গাতে বিজেপি করে দিয়েছে। আমি এখানে সায়ন্তন বসুর কাছে আসবো। আমি বারবার যেহেতু পরিবর্তনের কথা হচ্ছে, 2011-তে যে পরিবর্তন এসেছিল সেখানে তৃণমূল সরকার গঠন করেছিল 184টাতে, সেটা যদি ঝড় হয়ে থাকে সায়ন্তন দা, এইটা তাহলে কি বলবেন? মানে 200 তো আমি শুনছিলাম শুভেন্দু অধিকারী বলছেন অবিশ্বাস্য, মানে এতটা আপনাদের কল্পনাতেও ছিল না। প্রবল তৃণমূল বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রবল ক্ষোভ থেকে এই ছবি কি, নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে বলে মনে হচ্ছে? একটা কারণ তো অবশ্যই তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ, চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, মানুষের মধ্যে তো এটা একদম মস্তিষ্কে গেঁথে গেছে যে তৃণমূল কংগ্রেস আর চোর সমার্থক শব্দ হয়ে গেছে। এটা একটা অবশ্য বড় কারণ। দ্বিতীয় যে কারণটা হচ্ছে, পশ্চিমবঙ্গে বোধহয় এমন কোনো ঘর খুঁজে পাবেন না যে ঘরে একজন ব্যক্তি নেই যে বাইরে কাজ করে না, অর্থাৎ সে কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাজও করতে বাইরে যায় আর রাজমিস্ত্রির কাজ করতেও বাইরে যায়। এই যে ঘরে ঘরে এই অবস্থা, এটা কিন্তু মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে বলেছে। তারা কোথায় কাজ করতে যায়? বিজেপি শাসিত রাজ্যগুলোতে, গুজরাটে বলুন, মহারাষ্ট্রে বলুন,
এগুলো মানুষের মনের মধ্যে এসছে। আর তৃতীয় যে বিষয়টা আমার নিজের মনে হয়েছে সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত তোষণ। এই যে বাংলাদেশি মুসলমানদের ভোটার লিস্টের নাম তুলে দেওয়া, তাদেরকে নিয়ে রাজনীতি করা, আধার কার্ডে তাদের নাম আনা, এবং যেভাবে হোক মুখ্যমন্ত্রীর যে তাদের হয়ে প্রকাশ্যে সওয়াল করা, এগুলো মানুষ ভালো চোখে দেখেনি। এগুলো আমরা বারবার এবিপি আনন্দের কাছে এসে এখানে বলেছি, বিভিন্ন জনসভায় বলেছি, এবং তখনই আমাদের মনে হয়েছে যে মানুষ কিন্তু তৃণমূলের এই বিষয়গুলো ভালো করে দেখছেন না। হ্যাঁ, বিজেপির ওপর আশা প্রত্যাশা রেখে তারা এসছেন। আমার অনুমান গত 11তে 184 ছিল, এটা এবার এখনই 205 দেখাচ্ছে, 21টা সিট বেশি দেখাচ্ছে। এর আশেপাশেই হয়তো থাকবে, মানে প্রায় 3/4 মেজরিটির দিকে বিজেপি যাবে। বাংলায় একটা মিথ আছে যে মুসলমান ভোট না পেলে ভোটে যেতে যায় না। এবার কিন্তু এই মিথটা মনে হয় পুরোপুরি কার্যকর হলো না। মুসলমান অংশের ভোট বিজেপি পেয়েছে, কিন্তু হয়তো মেজরিটি পায়নি মুসলমানদের। এর আগে যারা সরকারে চালিয়েছেন তারা ক্লেম করতেন যে আমরা মুসলমান সমাজের মেজরিটি ভোট পেয়ে সরকারে এসেছি। আমরা সেটা ক্লেম করছি না, কিন্তু আমার মনে হচ্ছে যেটা আমরা জানি যে সমস্ত মানুষেরই সমর্থন আমরা পেয়েছি, এবং তৃণমূলের বিরুদ্ধেই ভোট এবং বিজেপির পক্ষেই ভোট। তার জন্য আজকে মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষকে অনেক অশেষ ধন্যবাদ। বিজেপির পক্ষ থেকে আমরা সকলকে অশেষ ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের উপর ভরসা রেখেছেন এবং ভয় ভীতিকে অস্বীকার করে বিজেপির ভরসাকে স্বীকার করেছেন। আমি শুধু মনে করিয়ে দেবো যে 2021-এর বিধানসভা নির্বাচন যেখানে সব থেকে বেশি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল, তাদের এই 15 বছরের শাসনকালে 214টা তারা পেয়েছিল এবং 77-এ আটকে গেছিল একেবারে বিজেপি। তখন এই কটাক্ষ পর্যন্ত শুনতে হয়েছে ইসবার 200 পার বলে 77-এ আটকে যাচ্ছে। সেটা কিন্তু 5 বছর পরে করে দেখাচ্ছে বিজেপি। খেয়াল করুন যে সেই 2021-এর রেজাল্টটা কিভাবে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। মানে 2014টা এই মুহূর্তে 2014 যেটা তৃণমূলের অনুকূলে ছিল, সেইটা এবার কার্যত বিজেপির অনুকূলে আসছে। 205টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 82টা আসনে দেখতে পাচ্ছেন যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বাম জোট এগিয়ে রয়েছে 2টি আসনে, কংগ্রেস 2টি এবং অন্যান্যরা 2টি আসনে। আমি বলছি উপাসনা, এইটা একেবারে জনগণের রায় মাথা পেতে তোমাদের স্বীকার করতে হবে, এ নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। এবং দ্বিতীয় কথা, যে সমস্ত বিষয়গুলো প্রচারে নিয়ে এসেছিল বিজেপি, সেটা হচ্ছে দুর্নীতি, দম্ভ, অহংকার, সন্ত্রাস, শিক্ষাকে একেবারে রসাতলে পাঠিয়ে দেওয়া, সেটা শুধু প্রচার নয়, সেটা বাস্তব, সেটা মানুষ বিশ্বাস করেছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসকে শুধু অস্বীকার করা নয়, একেবারে আস্থা কুড়েতে ছুঁড়ে ফেলে দিয়েছে। জনগণের রায় তৃণমূল কংগ্রেস মাথা পেতেই গ্রহণ করছে, কিন্তু ব্যাপারটা যে কথাটা আপনি উল্লেখ করলেন সেটার মধ্যে অবশ্যই দুর্নীতি, আরও বিশেষ কথাগুলো আপনারা যেগুলো বললেন, সেখান থেকে আমরা একটা কথা বলতে চাই যে বিজেপি বরাবরই সোনার বাংলা বলেন। আমি বিজেপিকে করজোরে অনুরোধ করতে চাই যে আমার বাংলাকে সোনার বাংলা হিসাবেই রাখা হোক। সোনার বাংলা বিশ্বাস করেছে মানুষ যে তৃণমূল পারবে না, সেটা তৃণমূলে দ্বারা সম্ভব নয়। সেই কারণে তারা সোনার বাংলা করতে পারলে বিজেপি করতে পারবে। জনগণের রায় দিনের শেষে তো মাথা পেতে মানতে হবে। আমি তো বলছি জনগণের রায় 6 কোটি ভোটার তারা বিশ্বাস করেছেন মানুষকে, মানুষ বিশ্বাস করেছে যে পারলে বিজেপি পারবে। জনগণ দেখেছে যে কিভাবে ইলেকশন কমিশনকে নিজেদের পকেটে গুজে তার পরবর্তীতে গোটা প্রক্রিয়া চালানো হয়েছে। কিন্তু আমি আবারও যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে এখানে বসেছি এবিপি আনন্দের এই মঞ্চ থেকে, আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই যে তৃণমূলের যে স্লোগানটা রয়েছে, লড়াই চাই, লড়াই। এই মুহূর্তে বড় খবর, শশী পাজা তিনি হেরে গেছেন শ্যামপুকুর থেকে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাজা তিনি পরাজিত হয়েছেন। এই বিধানসভা কেন্দ্র নিঃসন্দেহে আপনারা জানেন যে শশী পাজা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ছিলেন, সেখানকার বিধায়ক, এবং তাকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। নিজের বিধানসভা কেন্দ্র থেকে শশী পাজা পরাজিত হচ্ছেন। একের পর এক ইন্দ্রপতন লক্ষ্য করা যাচ্ছে। এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রী তারা হেরে যাচ্ছেন। এইবারে আপনাদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পোস্ট রাখবো। তিনি লিখছেন, চিরস্মরণীয় হয়ে থাকবে 26-এর ভোট। পশ্চিমবঙ্গে ফুটলো পদ্ম, চিরস্মরণীয় হয়ে থাকবে 26-এর ভোট। শেষ পর্যন্ত জিতল জনতার ক্ষমতা এবং বিজেপির সুশাসনের রাজনীতি। রাজ্যবাসীর প্রত্যাশা পূরণের সব রকমের চেষ্টা করবে বিজেপি। আমাদের সরকার সমাজের সর্বস্তরে আশার আলো দেখাবে। পশ্চিমবঙ্গে জয়ের পর পোস্টে বার্তা নরেন্দ্র মোদী। এই পর্যন্ত যে রেজাল্ট উঠে এসেছে, নিঃসন্দেহে শুভময়দা আপনি মানবেন এটা অভাবনীয়, অবিশ্বাস্য, এবং বিজেপি প্রথমবার ক্ষমতায় আসছে সেটা ডাবল সেঞ্চুরি করে। ফ্যাক্টর কি হলো বলে আপনার মনে হচ্ছে? মূল যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা, এবং
সায়ন্তন বাবুদের অভিনন্দন, তারা যেভাবে পশ্চিমবঙ্গে 0-3-77 থেকে একবারে 205-এ পৌঁছে গেছেন। এবং কেন প্রতিষ্ঠান বিরোধিতাটা গুরুত্ব দিচ্ছি, কারণ সায়ন্তন বাবু যে পয়েন্টটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একেবারে সংখ্যালঘু ভোটের উপর নির্ভর না করে বিজেপির এই জয়। বিজেপি অবশ্যই সংখ্যালঘু ভোটের উপর নির্ভর না করলেও এবার সংখ্যাগরিষ্ঠতা পেত, কিন্তু যে জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা যদি লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করবেন যে প্রচুর আসনে যেখানে সংখ্যালঘুদের ভোট যথেষ্ট, সেখানেও তারা কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার কারণে বিজেপিকে ভোট না দিলেও সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এদেরকে ভোট দিয়েছেন। এবং যেহেতু অবশ্যই হিন্দু ভোট কনসলিডেটেড হয়েছে, সেইখানে বিজেপি প্রার্থীরা জয়ী না হলেও বেশিরভাগ জায়গায় জয়ী তো হয়েছেনই, অনেক জায়গায় দ্বিতীয় স্থান বা কাছাকাছি তৃতীয় স্থানে এসছেন। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে তার মানে এই যে সংখ্যালঘুদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা কনফিডেন্স হারাচ্ছেন বিজেপি নিয়ে, তারা কিন্তু সেই কনফিডেন্স হারানোর থেকে এবার বেরিয়ে আসতে পেরেছেন। তারা মনে করেছেন যে বিজেপির যে হিন্দুত্বের যে রাজনীতি, তার থেকেও বড় বিপদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে ভয়ঙ্কর একটা দুর্নীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি। ফলে সেই জায়গায় প্রতিষ্ঠান বিরোধিতার এই কারণটি যোগ হয়েছে। আর তার সঙ্গে এটা মানতেই হবে যে একটা ভোটার তালিকার সংশোধন থেকে শুরু করে তার প্রতিটি তথ্য পরে আরো আলোচিত হবে। এত শান্তিপূর্ণ নির্বাচন, মানুষের মন থেকে ভয়টা সরে গেছে। হয়তো এবার এই রকম নির্বাচন কমিশনের কড়া ঘেরাটোপে নির্বাচন না হলে অন্যরকম ফল হতে পারত। আর সব শেষে বিজেপি যেহেতু শাসকের আসনে, অন্য কয়েকটি পয়েন্ট তো তাদের সামনে তোলাটাই আমাদের দায়িত্ব। 27 লক্ষ মতো মানুষের নাম বাদ গেছে। আমার ধারণা বিজেপির তৃণমূলের থেকে যে গ্যাপ, সেটা 30-35 লক্ষ হবে। এবং বিজেপি অবশ্যই যুক্তি দেবে যে এই 30-35 লক্ষকে ওই 27 লক্ষ পুরো পেলেও তৃণমূল মেকআপ করতে পারতো না। কিন্তু এই যে ভোটগুলো, এগুলো আগামী দিনে সত্যিকারের ট্রাইব্যুনালের মাধ্যমে তারা কিভাবে এগিয়ে নিয়ে চলেন এবং সেদিকে তো নজর থাকবে। কিন্তু এই যে জনগণের রায়, সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকে না, তার কারণ এই দুধের মধ্যে কোনো জল নেই। একেবারে নির্বিঘ্নে ভোট হয়েছে, মানুষ তার ভোটাধিকার স্বচ্ছভাবে অবাধে প্রয়োগ করতে পেরেছে। অস্তমিত হলো জোড়া ফুল, শুধুই এখন গেরুয়া ঝড় লক্ষ্য করা যাচ্ছে। 204টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 83টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, বাম জোট 2টি, কংগ্রেস 2টি, অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে। ডাবল সেঞ্চুরি ক্রস করে গেল। এই হচ্ছে বিধানসভার ভেতরের চেহারা, বুঝতে পারছেন? বিধানসভার ভেতরে এই সম্ভাব্য চেহারা হতে চলেছে। 204টিতে এগিয়ে রয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 83টি আসনে, বামেরা এগিয়ে রয়েছে, বাম জোট এগিয়ে রয়েছে 2টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে 2টি আসনে। আর তারপর দিকে দিকে সেলিব্রেশনের ছবি শুরু হয়ে গিয়েছে। আমি আরেকবার বিধানসভার ভেতরের ছবিটা কি রকম হতে পারে সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত যেরকম ছবি, আমি বলছি রবীন্দ্রনাথবাবু, নিঃসন্দেহে এই ছবিটা বিজেপির তাবড় নেতা পর্যন্ত বলছেন যে তারা জয় লাভ করবেন, একক সংখ্যা গরিষ্ঠতায় সরকার গঠন করবেন, এটা আশা করেছিলেন। কিন্তু 200 পেরিয়ে যাওয়া, 2021-এ দেওয়া স্লোগান 26-এ এসে পূর্ণতা পাচ্ছে। দেখুন, দুপুরবেলায় আমাকে একজন অধ্যাপিকা লিখে পাঠিয়েছিলেন যে পরিবর্তন নয়, মানুষ পরিত্রাণ চেয়েছে। একদম এটা দেখে মনে হচ্ছে মানুষ পরিত্রাণ চেয়েছে, এবং পরিত্রাণ চেয়েছে তার পাল্টা এটা এরকমভাবে ভাববেন না যে এটা শুধুমাত্র নেগেটিভ ভোটে, অর্থাৎ তৃণমূল থেকে পরিত্রাণ চেয়েছে মানে অন্য কিছু বেছে নিয়েছে। বিজেপির প্রতি পজিটিভ, তারা মনে করেছে তৃণমূল থেকে যে কারণে আমরা পরিত্রাণ চাইছি, ঠিক সেই কারণগুলো তাদেরকে সেই ভরসাটা যোগাবে বিজেপি, এবং সেই কারণেই তারা বিজেপিতে এইভাবে ঝাঁপিয়ে পড়েছেন। দেখুন, অনেকেই তো অনেক কারণগুলো বললেন। প্রথম কারণ হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 2টো মূল ভোট ব্যাংক ছিল, একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে মুসলমান। মহিলারা সরে গেছেন, এটা পরিষ্কার। এবং সেখানে যে অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ যে সুরক্ষা, মহিলা সুরক্ষা যে কীভাবে হয়েছে, চাকরি, মহিলা সুরক্ষা এবং লুটপাট, সেই যে বিভিন্ন জিনিস, এগুলো তাদের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ঢেকে দেওয়া যাবে না। যেটা অভয়ার ক্ষেত্রে সবাই বলছিল যে আপনারা মেয়ের সুরক্ষার কথা ভাবুন, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভাববেন না, এই ব্যাপারটা কাজে দিয়েছে।
অন্যদিকে আপনি দেখুন মুসলিম ভোট, এটা শুধুমাত্র যে সরে গেছে তা না, মুসলিম ভোটের মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে। অর্থাৎ তৃণমূল কিছু ভোট নিশ্চয়ই পেয়েছে, কিছু ভোট বাম কংগ্রেস পেয়েছে, কিছু ভোট বিজেপিও পেয়েছে। ফলে তো যে জায়গাতে দাঁড়িয়েছিল তৃণমূল, সে মুসলমান ভোট এবং মহিলা ভোট সরে যাওয়ার জন্য এই রকমভাবে ধস নেমেছে। কারণ তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু কনসেন্ট্রেটেড ছিল, বস্তুতপক্ষে মুসলমান ভোট এবং মহিলা ভোট এই দুটো সরে যাওয়ার পরে ওই বুদ্ধিজীবীরা কজন কি করেছে তাদের কথা বাদ দিন, বাদ বাকি এনমাসে ভোট ছিল মহিলা ভোট, একবারে বিপুল পরিমাণে মহিলা ভোট এন ব্লক চলে যেত এবং মুসলিম ভোট। সেই তার মানে যেভাবে আমি বলছি প্রদীপদা, যেভাবে স্লোগান তুলেছিল তৃণমূল, বাঙালি বিরোধী বিজেপি, মহিলা বিরোধী বিজেপি, সব কটা স্লোগানকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং পুরো ভরসাটা বিজেপির ওপরে তারা রেখেছেন। এবং একই সঙ্গে আমি পাশাপাশি এই ছবিটা দর্শকদের জন্য রাখবো, সেটা হচ্ছে বিজেপি এলে এখানে মাছ মাংস বন্ধ করে দেবে। বারে বারে বিজেপি যে খাদ্যাভ্যাসের পরিপন্থী মানসিকতা নিয়ে চলে না, এটা স্পষ্ট করে দিয়েছে। যে কারণে দুদিন আগে পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি এই বার্তা দিয়েছেন যে পার্টি অফিসগুলোতে যেখানে যেখানে জয়লাভ করবে সেখানে মাছ ভাত একেবারে সেটা ব্যবস্থা রাখতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়ে সেই মাছ ভাত তারা খাবার জন্য আমন্ত্রণ করবেন। ফলে যাবতীয় যা যা স্লোগান, প্রতিটা মানতে হবে আপনাকে, সেটা সবকিছু একেবারে প্রত্যাহার করেছে সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস যে এই নির্বাচনটাতে এসআইআর এর আতঙ্ক এবং এই ধরনের আতঙ্কর পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন জিততে চেয়েছিল এবং মনে করেছিল যে এই আতঙ্কর পরিবেশ মানুষকে ভুলিয়ে দেবে তাদের যে যে অপশাসনের জায়গাগুলো রয়েছে, দুর্নীতির জায়গাগুলো রয়েছে। কিন্তু মানুষ মুখোশ নয়, মুখটাকে চিনতে পেরেছে এবং সেই জন্যই মানুষ এই রায় দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে 2011-এ মানুষ যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা পূরণে উনি ব্যর্থ। তাই এবং মমতা ব্যানার্জি হারেননি, মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার দলের পোষিত গুন্ডা সিন্ডিকেট রাজের লোকেরা, যাদের দুর্বৃত্তদের জন্য মানুষের দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বেশ, আমি এইখানে আরেকটা শতাংশের বিচার একটা দর্শকদের সামনে পরিসংখ্যান রাখি যে 5% ভোটের এদিক ওদিকে বিজেপি 200 পেরিয়ে গিয়েছে, 205-এ পৌঁছে গিয়েছে। বিজেপি পাচ্ছে 46% ভোট এবং তৃণমূল পাচ্ছে 41% ভোট। আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি অতনু হালদার নিউজরুম থেকে বলতে পারবেন। অতনু। হ্যাঁ দেখো, যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যদি ভোট পার্সেন্টেজ দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের 46% ভোট বিজেপি পেয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে প্রায় 41% ভোট। এবং এই তুমি যদি দেখো যে এই তফাৎটা মোটামুটি 5% ভোটের, কিন্তু এতেই পুরো চিত্র বদলে গেছে। 2021-এর তুলনায় যদি আমরা দেখি তাহলে পরে যেটা দেখা যাচ্ছে যে 2021 সালে 38% ভোট পেয়েছিল বিজেপি, আর এবার সেই ভোটটাই 8% বাড়িয়ে 46% ভোট বিজেপি পেয়েছে। আর অন্যদিকে আমরা যদি দেখি তৃণমূলের ছবিটা, তাহলে 2021-এর তুলনায় তৃণমূলের ভোট 48% থেকে কমে 41% হয়েছে, অর্থাৎ 7% কমেছে। অর্থাৎ 2021-এর তুলনায় যদি তুমি দেখো তাহলে পরে বিজেপির ভোট 8% বেড়েছে, তৃণমূলের ভোট 7% কমেছে। আর এবারের যদি তুলনা করে দেখো তাহলে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শতাংশের হিসেবে তফাৎ হচ্ছে গিয়ে 5%। এখন তুমি বুঝতেই পারছো যে 2021-এ যখন ভোট হয়েছিল তখন এসআইআর হয়নি। 2021-এর যে ভোটার তালিকায় যে পরিমাণ সংখ্যা ছিল সেটা এসআইআরের জেরে 2026-এ 51 লক্ষ ভোটার টোটাল সংখ্যা থেকে কমে যায়। কিন্তু তারপরেও পার্সেন্টেজের হিসাবে 11% ভোট বেশি পড়ে এই তোমার 2026-এ, এবং তার জেরে ভোটার সংখ্যা মোট 51 লক্ষ কমে যাওয়ার পরেও সংখ্যার বিচারেও 31 লক্ষ ভোট বেশি পড়ে। এখন এর ফলে যেটা হয়েছে এই যে ব্যাপক ভোট দান এবং সারা রাজ্য জুড়ে ছবিটা একই রকম, এর যে একটা ছাপ পড়বে এটা বোঝাই যাচ্ছিল। এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির ভোট শতাংশটা বেড়েছে এবং সেই ভোট শতাংশ বেড়ে যে তৃণমূলের থেকে 5% প্রায় বেশি ভোট এখনো পর্যন্ত বিজেপি পাচ্ছে, এবং তাতে সারা রাজ্য জুড়ে বিজেপির ঝড় বয়ে গেছে। অন্তত তোমার 10টা জেলা আমি বলছি, যে 10টা জেলায় তৃণমূল প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং,
এছাড়াও হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। তুমি যদি দেখো তাহলে এখানে ছবিটায় তুমি দেখতে পাবে যে এই উত্তরবঙ্গ, যেটা বিজেপির গড় বলে আগে থেকেই পরিচিত, সেই উত্তরবঙ্গে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, এই সমস্ত জায়গায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল। এখানে শুধুই বিজেপি। তারপর নিচে উত্তর দিনাজপুরে নিচের দিকটায় বিজেপি, দক্ষিণ দিনাজপুরে বিজেপি, মালদার একটা অংশে বিজেপি। আবার তুমি যদি জঙ্গলমহলে আসো, যেটা আর একটা বিজেপির শক্ত ঘাঁটি, সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরো এই জায়গাটা বিজেপি। এছাড়া পশ্চিম বর্ধমান অর্থাৎ আসানসোল, দুর্গাপুরের জায়গাটা পুরো বিজেপি। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি, সেখানটা পুরো বিজেপি। এছাড়াও তুমি যদি দেখো যে অন্যান্য জায়গাতে অর্থাৎ উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, যেগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, সেগুলোতেও বিজেপি বহু সিট পেয়েছে। এবং সব মিলিয়ে এখন তুমি দেখতেই পাচ্ছ যে ইলেকশন কমিশনের হিসেবে 204টাতে বিজেপি এগিয়ে রয়েছে। এবং এই 204টের মধ্যে বিজেপি ইতিমধ্যেই 50টা সিটে জিতে গেছে। অন্যদিকে তৃণমূল এগিয়ে রয়েছে 83টা সিটে, তার মধ্যে 21টা তারা এখন পর্যন্ত জিতেছে। এখন এই যে ব্যাপক তফাৎটা হলো, এটা কিসের হিসাবে হলো? তুমি শতাংশের হিসাবে দেখতেই পাচ্ছ যে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যে ভোট পেয়েছে সেটা হচ্ছে 40.79%, মানে প্রায় 41%। আর অন্যদিকে যদি তুমি দেখো বিজেপি ভোট কত পেয়েছে, বিজেপি যে ভোটটা পেয়েছে সেটা দেখা যাচ্ছে 45.62%, মানে প্রায় 46%-এর কাছাকাছি। সব মিলিয়ে তফাৎটা 5%। এই 5%-এর ভোটই পুরো তফাৎটা করে দিয়েছে। মানে সেটা যদি সিটের হিসাবে দেখো তাহলে সিটের হিসাবে কিন্তু সেখানে প্রায় এখন যেটা দেখা যাচ্ছে প্রায় 120টা সিটের তফাৎ করে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে একটা ছবি। দ্বিতীয়ত আমি তোমাকে যেটা বলছিলাম যে 2021-এর তুলনার যদি দেখো যে 2021-এ বিজেপি যেখানে 38% ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস যেখানে 48% ভোট পেয়েছিল, অর্থাৎ তফাৎটা ছিল প্রায় 10%। সেই তফাৎটা 2026-এ এসে 5% দাঁড়িয়েছে, কিন্তু সেটা বিজেপির পক্ষে, বিজেপি এগিয়ে আছে। এবং সেই তফাৎটা কীরকমভাবে হয়েছে, বিজেপি 38% থেকে ভোট বাড়িয়ে 46%-এ নিয়ে গেছে, মানে যেটা প্রায় তোমার 8% ভোট বেড়েছে। অন্যদিকে তৃণমূলের ভোট 2021-এর তুলনায় যেখানে 48% থেকে 41%, অর্থাৎ 7% কমে গেছে। এবং তারপর যেটা দেখা যাচ্ছে, যেটা আমি তোমাকে আগেও বলছিলাম, যে এই 2026-এ এখন পর্যন্ত বিজেপি তৃণমূলের ভোট শতাংশের তফাৎ হচ্ছে 5%, কিন্তু সেটাই এত ব্যাপক প্রভাব ফেলেছে। আসনের নিরিখে যদি তুমি দেখতে চাও তাহলে পরে তুমি দেখতেই পাচ্ছ সব মিলিয়ে প্রায় 120টা আসনের এদিক ওদিক। একদিকে যেরকম 204টা আসন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট বিজেপি পেয়েছে, অন্যদিকে তৃণমূল পেয়েছে 83টা আসন। এগুলো এগিয়ে থাকার ট্রেন্ড। এর মধ্যে বিজেপি ইতিমধ্যেই 52টা আসনে জিতে গেছে, তৃণমূল 21টা আসনে জিতেছে। তো এটা আর খানিকক্ষণের মধ্যে আরও স্পষ্ট হয়ে যাবে। ফলে একটা জিনিস দেখো বোঝা যাচ্ছে যে এসআইআর এর পর ভোটের টোটাল সংখ্যা কমে গেলেও ভোটদান এত ব্যাপক হারে হয়েছে এবং তারপরে এই বিজেপি ভোট শতাংশ সারা রাজ্য জুড়ে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে বাড়িয়েছে তার প্রভাব একদমই ফলাফলে পড়েছে এবং তার জন্যই বিজেপির এই বিপুল জয়, এটা বোঝাই যায়। একেবারে বিপুল জয়। এবং এসআইআর এর বিরুদ্ধে যে প্রচার, সেটা কার্যত কোনো দাগ কাটতে পারেনি, বরঞ্চ বিজেপির উপর ভরসা সাধারণ মানুষ বাড়িয়েছেন। এই ফলাফল থেকে সেটা দিনের আলোর মতন স্পষ্ট। বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর। সোনার বাংলায় নতুন ভোর, এই ঐতিহাসিক রায় নরেন্দ্র মোদীর প্রতি পশ্চিমবঙ্গবাসীর আস্থার ফল, লিখছেন শুভেন্দু অধিকারী। তিনি আরও লিখছেন, অঙ্গ বঙ্গ কলিঙ্গে এই স্পষ্ট রায়ে এবার বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। ভয়কে পরাজিত করে ভরসা বেছে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম।
আমরা সবাই মিলে নতুন পশ্চিমবঙ্গ গড়ব বলে পোস্ট করছেন শুভেন্দু অধিকারী। আর এবার দিল্লির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে হিমন্ত বিশ্ব শর্মা একেবারে নতুন অন্য মেজাজে বিজেপির এই বঙ্গ জয়ের পর। আর একটু পরেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি আসবেন, কি বলবেন সকলের নজর সেদিকে। প্রধানমন্ত্রী কি বলবেন সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, একটু পরেই সুমনদের সঙ্গে দেখুন বাংলার বিধান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।